নমস্কার, আমি আবার এসে গেছি আমার এই চ্যানেলে আমার লেখা গল্প নিয়ে। আজকের গল্পের নাম আবেগবন্দি। শুরু করি আজকের গল্প আবেগবন্দি। শতরূপা খুব গুছানো মানুষ। সারা দিন নিজের কাজগুলো সব নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে ফেলেন। কাজ ছাড়া মানুষটা আর তেমন কিছু বোঝেন না। রাস্তার থেকে একটু ভিতরের গলির মধ্যে দ্বিতীয় বাড়িটাতে অভিকবাবু, শতরূপা আর তাদের সন্তান কল্যাণ থাকেন। শতরূপার মুখের মধ্যে একটা শান্ত মূর্তির প্রতিচ্ছবি দেখা যায়। প্রায় বছর 4 হলো এই বাড়িটা কিনে এখানে আছেন এনারা। তবে ভীষণ বাইরে বাইরে ঘোরেন, তাই সকলের সাথে তেমন আলাপ পরিচয় হয়নি। আর একটা কারণ হলো বাড়িতে কোনো কাজের লোকও নেই। এই কাজের লোক হলো একটা বিরাট ফ্যাক্টর। বাড়ির লোকজন যদি কারোর সাথে আলাপ পরিচয় না করেন কোনো ক্ষতি নেই। একটা কাজের লোক থাকলে সব হাঁড়ির খবর পৌঁছে যাবে অন্য লোকের ঘরে। সে কেমন, কী দিয়ে রোজ ভাত খায়, সংসার সচ্ছল হলে তা কতটা সচ্ছল, তার সেই সচ্ছলতার সোর্সটাই বা কী, কোথায়, তারা কোথায় বেড়াতে যায়, সবাই জানতে পারে অন্য বাড়ির লোকেরা ওই কাজের লোকের থ্রুতে। সেদিক দিয়ে শতরূপাকে বেশ বুদ্ধিমতী আর কর্মনিষ্ঠা বলাই যায়। তিনি বাইরের কাউকে কাজের লোক হিসাবে এন্ট্রি দেননি। পাড়ার মোড়ে একটা কালী ঠাকুরের পুজো হয়, কালীঘর আছে, সেইখানে শতরূপা প্রায়ই যান পুজো দিতে। সেখানে কয়েকজন মানুষের সাথে তার মুখ চেনা, তাদের সাথেই তার আলাপ পরিচয়। ফর্সা মুখে এত একটা বড় সিন্দুরের টিপে মুখটা যেন সূর্যের মতো দীপ্তিময়ী হয়ে ওঠে। অনেকটা চুল মাথায়, সেটা হাত খোপা করা থাকে। আর মন্দিরে এলে সব সময় লাল পাড় সাদা শাড়িতেই আসেন। ওইটুকুতেই সকলের কাছে তিনি পরিচিত। তবে শতরূপা কথা না বললে কি হবে? মন্দিরের পুরোহিত ফণিদা, ভালো নাম ফণীভূষণ ব্যানার্জি, এই মন্দিরটা ওনার মামার। ওই মামা স্বপ্নাদেশ পেয়ে প্রথমে এই মন্দিরটাকে তৈরি করে গিয়েছিলেন। এই মন্দিরের পুরোহিত তখন ছিল ফণিদার বাবা। পুরো দায়িত্বে তিনিই ছিলেন। তিনি খুব ভালো করে পুজো করতেন। তিনি পরলোক গমন করলে তার 2 ছেলে, মণিভূষণ আর ফণীভূষণ, এরাই পালা করে একজন সকালে একজন বিকালে মা কালীকে খুব যত্ন করে পুজো করেন। এই ফণিতা খুব আলাপি মানুষ। সকলের সাথে টাইম পেলেই তার ঘর সংসারের খবর নিয়ে নেন। কারো কোনো অসুবিধা থাকলে তার প্রতিবিধান করাও তার কাজ, তাই চেষ্টা করেন। তাই ছোট্টখাট্ট মানুষ শতরূপা যখন পুজোর থালা হাতে নিয়ে আসেন, তখন ওই পুরোহিত তাকে হাসি হাসি মুখে বলেন, শতরূপা বৌদি কেমন আছেন, বাড়ির সবাই ভালো তো? এই ধরনের প্রশ্নের সব উত্তর যথাযথ দেন শতরূপা। তাই বাকিরাও শতরূপাকে চিনে ফেলেন কথাবার্তার আদান প্রদানের মাধ্যমে। ফণীভূষণকে দিয়ে শতরূপা তার ঘরে সত্যনারায়ণ পূজা করান মাসে মাসে। তাই পরিচিতের পরিবারে মাসে 2 থেকে 3 যাতায়াত হতো প্রায় মাসেই। শতরূপার ছেলে বাড়ি থেকে একটু দূরের একটা বড় স্কুলে পড়তো। যাবার সময় অভিকবাবু তার বাইকে ছেলেকে স্কুলে ছেড়ে দিত, আর ফেরার সময় স্কুলের গাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়াতো, আর কল্যাণকে আনার জন্য সেখানে অপেক্ষা করত শতরূপা। 6 বছরের ছেলেকে শতরূপা একা একা কোথাও ছাড়ে না। ফণীর বাবা একটা স্টেশনারির দোকান করেছিল। তিনিও সকালবেলাটা অন্যের হাতে দোকান দেখার দায়িত্ব ছেড়ে মন্দির নিয়ে ব্যস্ত থাকতেন। 2 ছেলে বড় হতে ছেলেদের হাতে দোকানের ভার তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত মনে মা কালীর মন্দিরের সকাল বিকাল পুজো পাঠে ব্যস্ত থাকতেন। বাবার হঠাৎ মৃত্যু হলেও দোকানটা ভালোই চালাতে অভ্যস্ত হয়েছিল মণি আর ফণী। বাবার মৃত্যুর পর ফণী দোকানের দায়িত্বে একটু কমিয়ে মা কালীর মন্দিরের দায়িত্বে মন দিয়ে পালন করত। দোকানে আর মন্দিরে 2 জায়গাতেই সমান প্রিয় ছিল সকলের। আসলে সকলে তো মিশতে পারে না। মণি বড়, সে একটু চুপচাপ, কাজ পারে কিন্তু লোকের সঙ্গে চট করে কানেক্ট হতে পারে না। 2 ভাই এখনও সংসার পাতেনি। বাড়িতে মা বাবা নেই,
নিজেরা রাঁধে বাড়ে, আর সর্বক্ষণের দোকানের সঙ্গী ল্যাটাদা একসঙ্গে থাকে। ল্যাটাদা মধ্যবয়স্ক, দেশে বউ আছে। ল্যাটা এদের ছোট ভাইয়ের মতো দেখে। এদের বাবা ল্যাটাকে দেশ থেকে নিয়ে এসেছিল। সেই থেকে 3 ভাই একসাথেই থাকে। মাস 3 অন্তর অন্তর দেশে যায়, সপ্তাহখানেক থাকে, তারপরে আবার চলে আসে। ফণি যখন দোকান খুলতে আসে তখন মাঝে মাঝেই দেখে শতরূপা বাস স্ট্যান্ডে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। একদিন নারায়ণ পুজো করতে এসে বলে, অভিকদা, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখতে হবে। বলো ফণি ভাই, শুনি তোমার রিকোয়েস্ট। দাঁড়ান, পুজো কমপ্লিট করি, তারপর চা খেতে খেতে বলবো। অভিক বোঝে ফণি মজা করছে। এতদিনে এই ফণি ছাড়া আর কেউই এ বাড়িতে আসে না। অভিক বেশ কথা বলতে পারে, মজাও করতে পারে। অভিকের ভালো লাগে। যাক, শতরূপা অন্তত একজনকে বাড়িতে আসার অনুমতি দিয়েছে। অবশ্য পুজোর সূত্রেই আসে বাড়িতে। পুজো শেষে বলে, অনুমতি দিতে হবে কিন্তু। কিসের? আগে বলুন আপনি রাজি হবেন। হাসতে হাসতে বলে, যদি বলো তোমাকে ব্ল্যাঙ্ক চেকে সই করতে হবে, তাহলে সরি ভাই, ইটস নেক্সট টু ইম্পসিবল বলে গলা ছেড়ে হাসে। না না, দূর, ওসব কিছু নয়, টাকা লাগবে না। তাহলে কি আমার বউকে তুমি হস্তগত করবে বলে আবার হাসে। সামনে শতরূপা ছিল না বলেই এইভাবে কথা বলে অভিক। ওটার আমি একাই মালিক, নো চান্স অ্যাট অল। আমি আর কিছু বলবো না তাহলে। কি যে বলেন না দাদা, এবার বলো সিরিয়াসলি কী চাই বলো, আমি রাজি। বলছি, রনিকে বিকেলবেলায় স্কুল গাড়ি যখন নামিয়ে দিয়ে যায় আমাদের দোকানের সামনে, মানে বাস স্ট্যান্ডে, বৌদি দেখি রনিকে আনতে আবার এতটা আসে। আমি তো তখন দোকানেই থাকি। যদি সাইকেল নিয়ে রনিবাবুকে বাড়িতে পৌঁছে দিই, তাহলে আর বৌদিকে ওই সময় ওখানে রনির স্কুল গাড়ি আসার জন্য ওয়েট করতে হয় না। ও বাবা, এ তো সাধারণ কথা। আমি ভাবলাম কি না কি বলে আবার স্বভাবসিদ্ধ হাসি শুরু করতেই শতরূপা ঘরে এসে বলে, কি হলো, এত হাসি কেন? হাসি থামিয়ে বলে, শোনো, তোমার ঠাকুর মশাই কি বলে। কি হলো ফণি ঠাকুর? এই ফণি ঠাকুর নামটায় কি একটা জাদু আছে। ফণিকে কেউ এভাবে ডাকে না। বলো ফণি ঠাকুর, তোমার দাদার অত হাসির কারণটা কী? হাসি থামিয়ে বলে, আমি বলছি কাল থেকে তোমাকে আর রনিকে আনার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করতে হবে না। তোমার ফণি ঠাকুর বলছে ও দিয়ে যাবে রনিকে বাড়িতে। এ বাবা, দূর, তা কেন? না গো, তোমার দোকান আছে, সেই দোকান থেকে বেরিয়ে আবার এতটা আসবে। না না, কোনো দরকার নেই। শতরূপাকে বলে, বৌদি, ল্যাটাদা থাকতে আমাদের 2 ভাইয়ের কোনো সমস্যা নেই গো। ল্যাটাদা পুরো আমার বাবার মতো, সব সময় আমাদেরকে দেখে রাখে। কাল ল্যাটাদাই বলল, বৌদিকে ঘরের থেকে এই দুপুরে বা বর্ষাকালে এত বেরোবার কী প্রয়োজন, তুই বাচ্চাটাকে একটু ঘরে দিয়ে আসতে পারিস না? তাই বললাম। আর ব্যাস, অভিজ্ঞতা পারমিশন দিয়ে দিয়েছে। তুমি একদম বেরোবে না, আমি রনিকে নিয়ে চলে আসবো। বেল বাজাবো, শুধু খুলে দিও, রনিকে ভিতরে নিয়ে নিও। এইভাবেই চলে। পাড়ার সবাই জানে শতরূপাকে ফণি কীভাবে হেল্প করে। মাঝে মাঝে অভিক থাকলে, ভালো কিছু ডিশ বানালে অভিক ফণি ঠাকুরকে ডেকে নেয়। ল্যাটাদা আর মনির জন্যেও টিফিন কৌটো করে কিছুটা বাড়িতে পাঠিয়ে দেয় শতরূপা। শতরূপার এই শান্ত নিরুদ্বেগ চরিত্রটা ফণি ঠাকুরের খুব পছন্দ। এখন শতরূপাকে শুধুই বৌদি বলে, আর শতরূপা বৌদি বলে ডাকে না। শতরূপা এই বছর রাখি পূর্ণিমার দিন একটা ফুলের রাখি পরিয়ে দিয়েছিল ফণি ঠাকুরের হাতে। ফণি ঠাকুর খুব খুশি হয়েছে। একটা কথা বলবো বৌদি, আমি আজ থেকে তোমায় দিদি বলবো। আমার কোনো দিদি নেই, আর আমাদের মা আমাদের ছোটোবেলায় রেখে মারা যান, তো তাই মাসিরা আছেন কিন্তু কোনো সম্পর্ক নেই আমাদের সাথে, তাই আর তাদের ছেলেমেয়েদেরও দিদি ডাকা হয়নি। আজ থেকে তুমি আমার সত্যিকারের দিদি হলে। এই দিদি আর ভাইয়ের সম্পর্ক দুজনেই খুব তৃপ্তি পায়। রূপা সবসময় নিজেকে খুব ব্যস্ত রাখতে চায়। বিশ্রাম কী জিনিস সেটা জানারও কোনো ইচ্ছা নেই। এমনি একটা দিনে ফণিকে ডেকে বলে, ফণি ঠাকুর, আমাকে নিয়ে একটু কালীঘাটে যাবে ভাই? আমি এই দিনটা প্রতি বছর মা কালীকে পুজো দিই। তোমার দাদাভাই তো অফিসের কাজে বাইরে, তাই বলছি
আমি নিজের কাজগুলো সব সামলে একটা গাড়ি ডেকে বসি, দুজনে যাই কালীঘাটে। পুজো দিয়ে গাড়িতে করে ফেরার সময় দুজনেই পিছনের সিটে বসি। ফণি বলে, আজ কি হয়েছে দিদি, কিসের পুজো দিলে? আজ আমার নিজের একজনের জন্মদিন গো ভাই, তাই পুজো দিতে এসেছিলাম। প্রতি বছর তোমার দাদার সাথে আসি, এবছর তো সে বাইরে, তাই জন্য তোমাকে ডেকে নিলাম। কিছু মনে করনি তো গো? বিরক্ত করলাম না তো? বিরক্ত বিরক্ত কেন হব? ফণি ভেবেছিল তার দিদি তাকে সবটা বলবে, কিন্তু কোনো উত্তর না পেয়ে ফণির মনে একটা হালকা কষ্ট হলো। তাহলে কি সে এখনও রূপা দিদির নিজের ভাই হয়ে উঠতে পারল না? হঠাৎ রাতে ফোন, তখন রাত বোধহয় 12টা। তাই শীতের রাত তো বেশ গভীরই মনে হচ্ছিল। ল্যাটাদা টিভি দেখতে দেখতে অনেক রাত করে শোয়। ফণির মোবাইলের শব্দ শুনে ফোনটা ফণির বিছানায় নিয়ে গিয়ে ফণির হাতে দেয়। ফণি ঘুমন্ত চোখে ফোনটা ধরলেও ও প্রান্তের কথা শুনে তড়াক করে ওঠে। সোয়েটার পরে মাফলার নিয়ে বাইকে স্টার্ট দেয়। ল্যাটাকে বলে রূপাদি ডাকছে। দরজা খোলাই ছিল, ওপরে উঠে দেখে ডাক্তার এসেছে, দাদাকে দেখছে। ফণি জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে তাকায় রূপার দিকে। রূপার চোখে মুখে আতঙ্ক, খুব ভয় পেয়ে গেছে। ডাক্তারের সঙ্গে বাড়ি থেকে বের হয়। প্রেসক্রিপশান নিয়ে ডাক্তার বলেন, আজ এত রাতে কোথাও নিয়ে যেতে হবে না, কাল সকালে একটা নার্সিংহোমে ভর্তি করে দেবে। একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে, তবে অতটাও কিছু মারাত্মক নয়, তবে একবার তো চেক আপ করতে হবে। তাই জন্যই বলছিলাম, বাড়িতে থেকে সম্ভব নয়। তুমি দেখো যদি পারো কালকে সকালে একটা নার্সিংহোমে একটা ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করতে পারো কি না। ফণি ভাবল তার মানে কোনো ভালো নার্সিংহোমে কাল সকালে অ্যাডমিট করতে হবে। সেই মতো সকালে অ্যাম্বুলেন্স ডেকে নার্সিংহোমে ভর্তি করা হলো। বছর 37-এর মানুষ এক রাত্রেই বুড়ো হয়ে গেল। মৃত্যুভয় মানুষটাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। যখন নার্সিংহোমে যায় তখন আমায় নিজের ঘরে ডাকে। তারপর ঘরে যাবার পর বলে দরজাটা বন্ধ করে দিতে। আমি তার কথা মতো দরজা বন্ধ করলাম। তারপর একটা ডায়েরি থেকে কতগুলো লেখা পাতা একটা খামে ভরে আমায় দেয়। শোনো ফণি, আমার যদি কিছু হয়ে যায় তখন এগুলো পড়ে দেখো, আর রূপাকে অবশ্যই দেখো। আমি এরপর দাদাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করে 3 দিন পর সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসি। ঘরে খাটে বসে বলে, কাগজগুলো কোথায়? কোন কাগজগুলো দাদা? প্রেসক্রিপশন? ওগুলো তো ওইখানে দিদির হাতে দিয়েছি। না না, মনে করে দেখো, যেদিন নার্সিংহোমে যাবার আগে তোমায় সেই কতগুলো কাগজ দিয়েছিলাম না, একটা খামে ভরে, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওগুলো বাড়িতেই আছে, আনবো? না না, এখনই আনতে হবে না। আর কাকেই বা বলবো বলো? একটা কাজ করো, ওগুলো ওই কাগজে লেখাগুলো একটু মনোযোগ দিয়ে তুমি পড়ো। এতদিন ওগুলো শুধু আমার বুকে চেপেই আমি রেখেছিলাম। তুমি রূপাকে নিজের দিদির মতো সম্মান করো, তুমি বুঝবে ব্যাপারটা। বেশ মনে আছে, ওখান থেকে ফিরে ঘরের দরজা বন্ধ করে এক নিঃশ্বাসে অতগুলো কাগজের লেখা মনোযোগ দিয়ে পড়ে গেছি। যতই পড়ি ততই অবাক হই। এই রূপা দিদি আর অভিক দাদা স্বামী স্ত্রী নয়, না তারা একসাথে এক বিছানার সঙ্গী। এই কল্যাণ অভিক দাদার সন্তান নয়, অভিক দাদার এক বাল্য বন্ধুর দাদা হলো এই জ্যোতিপ্রিয়। অভিকদা যখন উড়িষ্যায় প্রথম চাকরিতে জয়েন করে তখন অভিকের বন্ধু তার দাদার উড়িষ্যার ঠিকানা দেয়, যোগাযোগ করে দেয় যাতে অভিক কোনো প্রবলেমে না পড়ে। জ্যোতিদাদাই একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করে রাখে অভিকের জন্য। অভিক সেখানে ওঠে, তবে রাতের খাওয়া নিয়মিত জ্যোতিদাদার বাড়িতেই হতো। এই জ্যোতির্ময় আর শতরূপার তখন সবেমাত্র কল্যাণ জন্মেছে। তার বয়স তখন এই মাস 6 মতো হবে। একটু একটু করে জ্যোতিদাদার পরিবর্তন দেখল। ভালো মানুষটা ভুলো মানুষে পরিণত হলো। সন্তান, স্ত্রী, এমনকি বাড়িটাকেও ভুলে যেতে চাইল জ্যোতিদাদা। চোখের সামনে শতরূপার চোখে কালি পড়ল, জ্যোতিদাদার চোখে বালি পড়ল। দু চোখে আর দেখতে পারত না তার স্ত্রীকে। এমন সংসারে নাকি থাকা যায় না। অভিকদার লেখা থেকে বোঝা গেল অভিকদাও চরম অশান্তিতে ছিল।
ঘর থেকে যেদিন জ্যোতিদাদা বেরিয়ে যায় সেদিন অনেক রিকোয়েস্ট করেছিল অভিজ্ঞতা, আর একবার ভাবতে বলেছিল। জ্যোতিদাদা তখন নতুন প্রেমিকার প্রেমে একেবারে মুশকুল। এমন একটা কথা বলেছিল যে অভিজ্ঞতাকে, যার জন্য অভিজ্ঞতা চরম অপমানিত হয় আর সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এমন অবস্থায় শতরূপা আর কল্যাণকে নিয়ে কিছুদিন থাকার পর এখানে আসে। তারপর ঘটনা সবটাই জানা ছিল, তবে ধারণাটা অন্যরকম ছিল। সেই কল্যাণের 6 মাস বয়স থেকে এই 6.5 পড়ল কল্যাণ। এখনও পর্যন্ত অভিজ্ঞতাকে সে বাবা বলে জানে। পরের দিন অভিকের বাড়ি আসে। ফণীর চোখে মুখে এক অদ্ভুত ভঙ্গিমা। সরাসরি ঘরে ঢুকে দরজা বন্ধ করে বলে, আমি সব পড়লাম, এগুলো আমায় কেন বললে সেটাই তো বুঝলাম না অভিজ্ঞতা। অভিক চুপ করে থাকে, তারপর বলে, যেদিন আমি ছিলাম না, তুমি তোমার দিদিকে নিয়ে গিয়েছিলে কালীঘাটে, সেই দিন ছিল জ্যোতিদাদার জন্মদিন। সেই দিনই একটা ফোন এসেছিল আমার মোবাইলে। ও প্রান্ত থেকে একটু কেসে মানুষটা বলে, খুব অসুস্থ, বাড়িতে আসতে চাই। আমার ভাবনাগুলো সব জট পাকিয়ে যাচ্ছিল, মাথা যন্ত্রণা, আর পরদিন থেকে অসুস্থ হলাম। ফোনে বলেছিল, আর তো মাত্র কয়েকটা দিন, এই পৃথিবীর আলো বাতাসের আমি অধিকারী। দেখ না একটু চেষ্টা করে, যদি আবার আমি আমার বউয়ের সঙ্গে থাকতে পারি। অভিজ্ঞতা বলতে থাকে, বারবার শতরূপার সিঁদুর পরা মুখটা আমার সামনে সাদা হয়ে ফুটে উঠছিল। কি ভয়ঙ্কর অবস্থা! আর তারই ফলস্বরূপ আমার হার্ট অ্যাটাক। আমি যে ফিরতে পারবো সেটাও আশা ছিল না, তাই তোমাকে সবটা বলেছিলাম। কাল রাতে ফোন করেছিলাম আমার বন্ধুকে, ওই জ্যোতিদাদার ভাইকে। শুনলাম বহাল তবিয়তে আছে, হায়দ্রাবাদে বউয়ের পোস্টিং, ওইখানেই আছে দুজনে। আমি আর কোনো আপডেট দিইনি, শুধু শুনে গিয়েছিলাম। কতটা হীন হলে নিজের বউকে এতটা কষ্ট দেওয়া যায় বলো তো? এটা মানুষ? আমি অভিজ্ঞতার পাশেই বসেছিলাম, হাতটা ছুঁয়ে বললাম, আজ থেকে আমিও তোমার ভাই, শুধু রূপাদির ভাই নয়, তুমি বিশ্বাস রাখো। রাস্তা দিয়ে ফিরতে ফিরতে ভাবলাম, কত মানুষকে কত ভূমিকায় অভিনয় করতে দেখলাম। এই মানুষটাকে তো দেবতা বললেও কম বলা হবে, যে মানুষটা অপরের স্ত্রী সন্তানের দায়িত্বে বন্দী হয়ে থাকলো সারাটা জীবন, নিজের সবটুকু উজাড় করে দিয়ে দিল যাতে অন্য মানুষগুলো কোনোভাবে দুঃখ না পায়। অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে। আমি মনের মণিকোঠায় অভিজ্ঞতাকে আর অভিজ্ঞতাকে একই সাথে রাখলাম। অস্ফুট স্বরে বিড়বিড় করে বললাম, আমি আছি দাদা, তোমার পাশে, তোমার সাথে। শেষ করলাম আজকের গল্প। কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে খুবই সমৃদ্ধ করবে এবং আগামী গল্প লেখায় আমি আরও নিজেকে ঢেলে দিতে পারবো। আরও আপনাদের কাছে তা নিশ্চয়ই করে গ্রহণযোগ্য হবে। যদি কোনো জায়গা কোনো অসুবিধা হবে তো আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন।